নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি, দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষদেরও সুপারিশ ছিল, নাম সিবিআই এর হাতে। ইন্ডি জোটের নেতৃত্বে মমতাই, বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে কত শতাংশ ভোট, যা বলছে সমীক্ষা। মার্চ থেকে লক্ষ্মীর ভান্ডারে 1800 টাকা ঢুকবে, জানুন কি বলা হলো রাজ্য বাজেটে। বাংলার বঞ্চনা নিয়ে রাজ্যসভায় ডেরেক নির্মলা বাদানুবাদ। নিশানায় অনুব্রতই, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, ফের বিস্ফোরক কাজও। প্রাথমিকের চাকরির সুপারিশ বিজেপির দিব্যেন্দু ভারতীদেরও, তখন বিজেপি করত না, আর যা বললেন শুভেন্দু। চাপে পড়ে বাংলাদেশ পাল্টি খাচ্ছে, ট্রাম্প মোদির হাতে দায়িত্ব দিতেই দিল্লির সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাইছে ঢাকা। 122 কোটি টাকার দুর্নীতি, ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। এবারে আসছি বিস্তারিত খবরে। চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই একটি নাম তালিকা পেয়েছে সিবিআই। সেই তালিকা আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে। ওই তালিকায় নাম রয়েছে তৃণমূলের শওকত মোল্লা এবং মমতা বালা ঠাকুরেরও। তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে সিবিআই, যদিও তাদের কাউকেই সিবিআই তলব করেনি। গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যার হাউসে অভিযান চালিয়েছিল সিবিআই। সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার হয়েছিল। সিবিআই সূত্রে খবর, দিব্যেন্দু ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন, নথিতে তাদেরই নামের তালিকা রয়েছে। ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল। সিবিআই যে নথি উদ্ধার করেছে তা আনন্দবাজার অনলাইনের হাতে। নথিতে দেখা যাচ্ছে রিসিপ্ট অ্যাট অফিস বলে উল্লেখ করে তার নিচে কয়েকজন চাকরি প্রার্থীর নাম রয়েছে। তদন্তকারীরা মনে করছেন কিছু নাম সরাসরি কোনো একটি অফিসে সুপারিশ করা হয়েছিল। বোঝার সুবিধার জন্যই রিসিপ্ট অ্যাট অফিস লিখে রাখা হয়েছিল নথিতে। দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছিল ইন্ডি জোট। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামে জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দল। কিন্তু গত লোকসভা তো বটেই, তারপর থেকে একাধিক বিধানসভা ভোটেও কার্যত মুখ থুবড়ে পড়েছে ইডি। এমতাবস্থায় জোট কি টিকে থাকবে, কি বলছে সমীক্ষা। ইন্ডিয়া টুডে সি ভোটার মোড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে, এত বাধা বিপত্তি পরাজয় সত্ত্বেও দেশের 65% ভোটারই চান ইন্ডি জোট অটুট থাকুক। 26% ভোটার আবার জোটের অস্তিত্বই চান না। গত 2রা জানুয়ারি থেকে চলতি ফেব্রুয়ারির 9 তারিখের মধ্যে করা হয় ওই সমীক্ষা। লোকসভা কেন্দ্রগুলি ধরে ধরে মোট 1,25,123 জন ভোটারকে সমীক্ষা করা হয়। নতুন ভোটারদের সাক্ষাৎকারও নেওয়া হয় সমীক্ষায়। তবে ইন্ডি জোটের নেতৃত্বে কে থাকবেন সেই প্রশ্নের উত্তরে এখনো রাহুল গান্ধীকেই চান ভোটাররা। 24% সমর্থনই গিয়েছে রাহুলের ঝুড়িতে। অথচ জোটের তথা দল কংগ্রেসের পরাজয় নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন রাহুল। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও দারুণ একটি সুখবর নিয়ে আসলো রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা আরো বাড়তে চলেছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মহিলারা উপকৃত হচ্ছেন। এবার তাদের জন্য একটি নতুন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে আর্থিক সহায়তা পান। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছিল রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক ভাতা 1000 টাকা থেকে 1800 টাকা করা হতে পারে, কিন্তু রাজ্যের বাজেটে এমন কোনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1800 টাকা করা হতে পারে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের আরো লক্ষাধিক মহিলা। রাজ্যসভায় নির্মলাকে থামিয়ে দিলেন ডেরেক, ড্যামেজ কন্ট্রোলে নামলেন জেপি নাড্ডা। বাজেট নিয়ে জবাবি ভাষণের সময় পরস্পর তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। মূলত বাংলার বঞ্চনা নিয়ে সরব হন রাজ্যের শাসক দলের এই প্রতিনিধি ডেরেক। তার জবাবে নির্মলা বলতে শুরু করলেই প্রতিবাদ করেন ডেরেক।
এরপরে দুজনের মধ্যে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন ক্ষুব্ধ হন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জেপি নাড্ডা। রাজ্যসভায় মন্ত্রী ও সাংসদের চিৎকারের পাল্টা প্রতিবাদে তিনি প্রশ্ন করেন, এটা কি মাছের বাজার নাকি? প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশের পর তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতাদের মতো প্রতিবাদ করেন সাংসদ সাকেত গোখলে। তৃণমূলের এই সাংসদের প্রশ্নের জবাবে নির্মলা বলেন, আমাকে বলা হয়েছে কেন বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একটি টাকাও বরাদ্দ করা হয়নি। বাজেটের তালিকায় রাখা হয়নি ওই রাজ্যের কোনো পর্যটন কেন্দ্রকেও। আমি এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের উত্তর উল্লেখ করতে চাই। আমাদের কিছু সদস্য ভাবছেন বাংলাকে কিছুই দেওয়া হচ্ছে না। এই উত্তরে সেটা নিয়েই বলা হয়েছে। এখানে বাজেট নিয়ে সকলের নিজেদের অভিযোগ জানিয়েছেন। অর্থমন্ত্রী একে একে তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। মোদী সরকার কি করছে সেটা বলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকার আসলে কোনো সাড়া দিচ্ছে না। আমার অনুরোধ, আপনারা অর্থমন্ত্রীকে বলতে দিন। এরপর বসে পড়লেও কিছুক্ষণ পর নাড্ডা ফের উঠে দাঁড়ান। তৃণমূল সাংসদদের কটাক্ষ করে বলেন, ওদের তো বাংলার মানুষকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে নিজেদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই ওরা এই আচরণ করছেন। নিশানাইকে সেই অনুব্রত মণ্ডলী, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। ফের বিস্ফোরক বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ, সঙ্গে হুঁশিয়ারি, তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। এদিন বীরভূমের বাসাপাড়ায় প্রয়াত তৃণমূল নেতা সোনা চৌধুরীর স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নাম না করেই কাজল বলছে নানুরে এই করেছি ওই করেছি। তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে, তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ 1993 সাল থেকে করেছে। অনেক মিথ্যা কেস আমাকে দেওয়াও হয়েছে। জেলার রাজনীতিতে কেষ্ট বিরোধী তৃণমূল নেতা হিসেবে পরিচিত কাজল। গরু পাচার মামলায় অনুব্রত তখন তিহার জেলে। তৃণমূলের সংগঠনের সামনের সারিতে চলে এসেছিলেন তিনি, কিন্তু অনুব্রত ফিরতেই ছবি বদলে গিয়েছে। ফের অনুব্রত কাজল দণ্ড সামনে চলে এসেছে। বস্তুত প্রকাশ্যে মঞ্চ থেকে নাম না করে একে অপরকে আক্রমণ করতে দেখা দিয়েছে তৃণমূলেরই দুই দাপুটে নেতাকে। কাজল শেখ আরো বলেন, শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলবো শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই, আপনারাও দাঁড়ান। এখন অনেক বড় বড় নেতা উঠেছে, তারা শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই, তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি। প্রাথমিকে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশ করেছিলেন একাধিক প্রভাবশালী, এমনই বিস্ফোরক তালিকা সিবিআই এর হাতে এসেছে বলে সূত্রের খবর। সূত্র মারফত আরো জানা গিয়েছে, তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, তৃণমূলের শওকত মোল্লা, মমতা বালা ঠাকুরেরও। এরা সকলেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলে মনে করছে সিবিআই। 2014 সালে প্রাথমিকের নিয়োগে টেটের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিবিআই। গত বছর জুনে বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, যে তালিকা সিবিআই এর হাতে এসেছে তা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পাঠানো হয়েছিল। শাসক দলের নেতা বিধায়কের নাম আগেই জড়িয়েছিল। এবার নিয়োগ মামলায় নাম জড়িয়ে গেল বিজেপির দুই প্রভাবশালীরও। তবে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ কেউই সে সময় বিজেপিতে ছিলেন না। সিবিআই সূত্রের খবর, উপরি উক্ত ব্যক্তিদের সুপারিশ করা নামগুলি রয়েছে ওই তালিকায়। মোট 324 জনের নাম সুপারিশ করা হয়েছিল বলে খবর। তাদের মধ্যে 134 জন চাকরি পেয়েছেন বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সম্প্রতি সিবিআই বিশেষ আদালতের রিপোর্টে পেশ করেছে সংস্থা। সূত্রের খবর, সেখানেই ওই প্রভাবশালীদের নাম উল্লেখ রয়েছে। দিব্যেন্দু ও মমতা বালা 20টি করে চাকরির সুপারিশ করেছিলেন বলে দাবি। 4টি নাম সুপারিশ করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ, দাবি সূত্রের। শুভেন্দু বলেন, পার্থ চ্যাটার্জির দফতর থেকে মানিক ভট্টাচার্যের দফতরে যে সুপারিশপত্র গিয়েছিল তার একটা কপি মাত্র। বিজেপির যে 2-3 জনের নাম এসেছে তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি। তাদেরকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন বোধ করেনি। শাসক দলেরও এমন লোক আছেন যাদের ডাকার প্রয়োজন হয়নি, তবে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে যোগ্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতের দাবি করেন শুভেন্দু। শুল্ক প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোদি ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে। কিন্তু সেই সব আলোচনার ঊর্ধ্বে গিয়েও গোটা বিশ্বের নজরে এখন ট্রাম্পের একটি
বাক্যেই মোদি বুঝে নেবেন। কিন্তু কি বুঝে নেবেন তিনি? বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতেই এই উত্তরটাই দিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রতি মুহূর্তে মাইলেজ অস্থিরতা যে এখন ভারতের চিন্তার কারণ, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। সাম্প্রতিককালে হাসিনার বাড়ি ভাঙচুর হোক কিংবা হিন্দু নির্যাতন, বাংলাদেশে ইউনূস সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে নয়াদিল্লি। এবার ট্রাম্পের এক বাক্যেও কাঁপল ঢাকা, আর তারপরেই ভাঁজ পড়ল খোদ ইউনূসের ঘরের লোকেদের কপালেই। মোদির প্রতি ট্রাম্পের এমন বাড়তি কনফিডেন্স দেখে বেশ ভয় পেয়ে ইউনূস সরকারের একাধিক কর্তা। কানাঘুষো শোনা যাচ্ছে ইউনূসের কাছে মৌমাছির মতো নাকি ভিড় জমিয়েছেন তদারকি সরকারের বড় বড় উপদেষ্টারা। গুঞ্জন করছেন ভারতের থেকে সমঝে চলার, পাশাপাশি তারা পরামর্শ দিয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও। তবে শুধুই কি ট্রাম্পের বাণীতে মূর্ছা গেল বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন ঠিক তা নয়। এই ঢাকা নড়ে ওঠার পিছনে হাত রয়েছে আমেরিকা ভারতের যুদ্ধ বিমান বিক্রির চুক্তির কথাও। ভারতকে বিশ্বের সর্বশক্তিমান যুদ্ধ বিমান বিক্রি করবেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। আর তার জেরেও কিছু ভয় বাংলাদেশ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 122 কোটি টাকার দুর্নীতি মামলায় নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ প্রবীণচাঁদ মেহতার নামে এফআইআর রেজিস্টার করল দাদর পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ধারা নম্বর 316(5) এবং 61(2) এফআইআর রেজিস্টার করা হয়েছে বলে জানা যাচ্ছে। হিতেশের বিরুদ্ধে অভিযোগ, এই যে নিজের পজিশনের অপব্যবহার করে তিনি নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের দাদর এবং গোরেগাঁও ব্রাঞ্চ থেকে প্রায় 122 কোটি টাকা তুলেছেন। এই দুর্নীতি 2020 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত চলতে থাকে। এরপর ওই ব্যাংকের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর রেজিস্টার করে পুলিশ। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।